হামলায় জ্বালানি ছড়িয়ে অগ্নিকূপ তেহরান। বিমান বাহিনীর সদর দফতরে ব্যাপক হামলা। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ক্ষয়ক্ষতি। সৌদিতে বাংলাদেশি সহ 2 জনের প্রাণহানি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনি পুত্র মোস্তফা। মার্কিন অনুমোদন ছাড়া ক্ষমতা টিকবে না বেশি দিন, হুঁশিয়ারি ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ইরানি ইসরায়েলি হামলায় জ্বালানি স্থাপনার তেল ছড়িয়ে পড়ায় অগ্নিকূপে পরিণত হয়েছে তেহরান। আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারপাশে। আইআরজিসির বিমান বাহিনীর সদর দফতরেও ব্যাপক হামলা হয়েছে। লেবাননেও ক্ষেপণাস্ত্রের আঘাতে আইআরজিসির 5 কমান্ডার নিহতের দাবি করেছে আইডিএফ। ইসরায়েলেও পাল্টা হামলা হয়েছে। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির প্রতি আনুগত্য জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড এবং সশস্ত্র বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার তেহরানে অবস্থিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দফতরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, একদিনে ইরানের ভেতরে প্রায় 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কোম ও ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর আগে তেহরানের কয়েকটি জ্বালানি ডিপোতে হামলা চালায় তেল আবিব। ওই হামলার পর ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলতে দেখা যায়। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। সেই ধোঁয়ার প্রভাবে শহর থেকে কয়েক ডজন মাইল দূরেও কালো বৃষ্টিপাত দেখা যায়। শ্বাসকষ্টে ভুগছেন বাসিন্দারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যেই মার্কিন জ্বালানি মন্ত্রীর দাবি, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়নি। তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। লেবাননেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ক্ষেপণাস্ত্রের আঘাতে আইআরজিসির কয়েকজন কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এদিকে সোমবার ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। এর আগে অঞ্চলটিতে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিবে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। ইরানের ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইরাকের ইরবিলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েল আবারও জ্বালানি স্থাপনায় হামলা চালালে এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। এদিকে ইরানের সরকারের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় অংশ না নিতে ইরানি কুর্দিদের আহ্বান জানিয়েছে সিরিয়ার কুর্দিরা। মার্কিনিরা বিপদে ফেলে চলে যাবে বলে সতর্ক করেছে তারা। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির 88 ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। তারা সবশেষ ভোটাভুটিতে মোস্তফা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। মোস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তাকে অভিনন্দন জানিয়ে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে সৌদি আরবে একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত 12 বাংলাদেশি। স্থানীয় সময় রোববার দেশের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। সংস্থাটি এক্সে দেয়া এক বার্তায় জানায়, মিসাইলটি রিয়াদ প্রদেশের আল খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এ ঘটনায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে সৌদি সরকার। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত মধ্যপ্রাচ্যের প্রবাসী আহমদ আলীর মরদেহ আরব আমিরাত থেকে দেশে পৌঁছেছে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকাল 9টায় তার মরদেহ বহনকারী
এমিরেটস ফ্লাইটের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে এসে পৌঁছায়। এই মরদেহটি এখানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর গ্রহণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। মূলত গত শনিবার দুবাইয়ের আজমান শহরে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটি মিসাইল বিস্ফোরণে মারা যান দুবাই প্রবাসী আহমেদ আলী, যিনি বিগত ২৭ বছর যাবৎ দুবাইয়ে বসবাস করছিলেন। এই ২৭ বছরের তার যে দীর্ঘ প্রবাস জীবন, সেই প্রবাস জীবনের সমাপ্তি ঘটল ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে। আজকে সকালবেলায় আমরা ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এখানে তার মরদেহটি গ্রহণ করার জন্য তার বড় ছেলে, তার ভাই সকলেই উপস্থিত রয়েছেন। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত শনিবার দুবাইয়ের আজমান শহরে ইফতার পরবর্তী সময়ে আহমেদ আলী মূলত তার যে জরুরি খাদ্য সরবরাহর কাজ, সেই কাজে বের হয়েছিলেন। সেই কাজে বের হওয়ার সময় আজমান শহরের একটি স্থানে তার উপর ইরান ইসরায়েলের যেই যুদ্ধের মিসাইল, সেই মিসাইল এসে তার শরীরে বিধ্বস্ত হয়। সেখানেই তিনি মুহূর্তেই প্রাণ হারান। এরপরে গত এক সপ্তাহে দুবাইয়ে সকল ধরনের যে সকল প্রক্রিয়া রয়েছে, সেই সকল প্রক্রিয়া সম্পন্ন করেই মূলত আজকে সকালে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তার মরদেহটি নিয়ে আসা হবে। এরপরে এখান থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সেখানেই তার এই মরদেহর দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। নিহত আহমেদ আলী সম্পর্কে যদি একটু জানাতে চাই, যে তিনি ব্যক্তি জীবনে ৩ সন্তানের জনক। ৩ সন্তানের মধ্যে তার যে বড় ছেলে, তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি যদিও কথা বলার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু তবুও তিনি বলছিলেন যে তার বাবার এমন মৃত্যু কোনোভাবেই তারা কামনা করেননি। এমনকি তার যে বড় ছেলে, তিনিও কিন্তু দুবাইই ছিলেন। গত ৩ থেকে ৪ মাস আগে তার বড় ছেলে দেশে এসেছেন। এর মধ্যেই তার বাবার এরকম একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা তাদেরকে শুনতে হলো। তার বড় ছেলে বলছিলেন যে তার বাবার মৃত্যুতে তারা এখন একদমই খুবই গভীর খাদের মধ্যে পড়ে গেছেন। এখন তাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে সব কিছু। যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর কিছুক্ষণের মধ্যে এখানে এসে প্রবেশ করবেন। এরপর সকল কার্যক্রম সম্পন্ন করে তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবেন। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। লেবাননে ইসরায়েলি হামলার মুখে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩ লাখ বাসিন্দা। যুদ্ধ আর পুনর্গঠনের এক অন্তহীন চক্রে আবদ্ধ দেশটির খিয়াম শহরের বাসিন্দাদের জীবন। কিছুদিন আগেই মেরামত করা বাড়ি আবারও ধ্বংস হয়েছে ইসরায়েলি আগ্রাসনে। গত যুদ্ধের দাগ এখনও লেগে আছে চৌকাঠে। এরই মধ্যে আবারও ইসরায়েলি হামলায় দিশেহারা দক্ষিণ লেবাননের বাসিন্দা খারিশ ও তার পরিবার। নতুন যুদ্ধে সম্মুখ সারিতে তার বসতবাড়ি। ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকেই লেবাননের রাজধানী বৈরুত ও এর আশেপাশের এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এতে দেশটির বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত খারিশের বসত বাড়িটি ২০২৪ সালেও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। তখন বাড়িটি মেরামতে তাকে খরচ করতে হয়েছে অন্তত ৩০ লাখ টাকা। গেল সপ্তাহে নতুন করে হামলার মুখে খারিশ তার পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে বৈরুতে আত্মীয়ের বাসায়। আমি ও আমার পরিবার যতটা সম্ভব ততটুকুই গুছিয়ে নিয়েছিলাম। যে কাপড় পরেছিলাম সেভাবেই খিয়াম ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। আমরা জানতাম না কোথায় আশ্রয় নিব। ৬৬ বছর বয়সী খারিশ প্রথম কিংবা দ্বিতীয়বারের মতো তার শহর ছেড়ে যেতে বাধ্য হননি। এ নিয়ে ৪ বার ইসরায়েলি অনুপ্রবেশ ও বিমান হামলার মুখে বাস্তুচ্যুত হয়েছেন তিনি। প্রতিবারই ফিরে গিয়ে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাননি। তবুও ধৈর্য নিয়ে প্রতিবারই গড়ে তুলেছেন নিজের আশ্রয়স্থল। জানান বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা তার আবেগের কথা। আমার সন্তানদের শোবার ঘরের দরজা খুলে দেয়ালে যখন নাতি নাতনিদের ছবিগুলো দেখি, তখন সবচেয়ে বেশি আবেগতাড়িত হই। এটি আমাকে ভীষণ আনন্দ দেয়। আমার কাছে সেই দৃশ্য পৃথিবীর সব ধন সম্পদের চেয়েও বেশি মূল্যবান। ইসরায়েলি হামলার মুখে বাড়িটি টিকে আছে কিনা সে সম্পর্কে কোনো খবরই জানেন না খারিশ। সবকিছু ঠিকঠাক থাকবে বলে আশাবাদী তিনি। তবে একমাত্র আশ্রয়স্থল ধ্বংস হলে তা আবারও নতুন উদ্যমে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন খারিশ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলছে বাইরের শক্তি দিয়ে
শাসন ব্যবস্থা বদলানোর পরিকল্পনা ইরানি জনগণের সমর্থন পাবে না, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠবে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশগুলোকে দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতে এবার সরব চীন। ইরানের সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটি। বেজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানে তথাকথিত কালার রেভলিউশন বা সরকার পরিবর্তনের ষড়যন্ত্র জনসমর্থন পাবে না। তিনি আরও বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াং ই বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে ওয়াং ই বলেন, সংলাপের মাধ্যমেই মতপার্থক্য দূর করে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এদিকে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের সামরিক অভিযান চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতা কাঠামো ভেঙে ফেলা সহজ হবে না, যা ইরানের নেতৃত্ব সরানোর মার্কিন দাবিকেও প্রশ্নের মুখে ফেলেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরান যুদ্ধ নিয়ে টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মধ্যপ্রাচ্যে দেশ দুটির সামরিক সহযোগিতা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যম বলছে, ব্রিটিশ সামরিক ঘাঁটি কিভাবে ব্যবহার করা হতে পারে সেই বিষয়টিও উঠে এসেছে। ইরানের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জানিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ওয়াশিংটন লন্ডনের বিশেষ সম্পর্ক আগের মতো বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে ফোনালাপের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক অংশীদারিদের সম্মিলিত আত্মরক্ষার ক্ষেত্রে ব্রিটিশ সামরিক ঘাঁটি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানি বাহিনীর হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি সমবেদনা জানান স্টারমার। ভবিষ্যতেও দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অবিলম্বে হামলা বন্ধের দাবিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনের বাইরে সমাবেশ করেন কয়েকশো মানুষ। এ সময় অবিলম্বে ইরানিদের ওপর হামলা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলের তেল আবিবে। এছাড়া বুলগেরিয়া, ইতালি সহ বিভিন্ন দেশে ইরানিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনের বাইরে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, কোনো এক স্বৈর শাসক নয়, ইরানের ভবিষ্যৎ তাদের জনগণই নির্ধারণ করবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, সাধারণ মানুষ, ছোট ছোট শিশুকে মেরে ফেলেছে। এর প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে এসেছি। ওয়াশিংটন ডিসির পাশাপাশি বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরেও। এ সময় অবিলম্বে নিরীহ ইরানিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। অবিলম্বে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বানও জানান তারা।
একই দিনে ইতালির মিলানেও ইরানের সমর্থনে জনসমাবেশের আয়োজন করা হয়। পিয়াজা ডেলা রেপুবলিকা এলাকায় আয়াতুল্লাহ খামেনিকে স্মরণে শতাধিক মানুষ সমবেত হন। তারা বলেন, আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানি জনগণের রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি বিশ্বের লাখ লাখ মুসলিমের জন্য আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা ছিলেন। এদিকে বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে ইরানের হামলার প্রতিবাদে অংশ নেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলাকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। নিরীহ ইরানিদের ওপর হামলার প্রতিবাদে খোদ ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। তেল আবিবের রাস্তায় নেমে যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানান। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। বাকবিতণ্ডার এক পর্যায়ে একজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। শিউলি রোজা, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী জীবনেও। বিশেষ করে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যে মন্দা, অনেক দোকানে কমে গেছে ক্রেতা, আবার কেউ কেউ চাকরি হারানোর আশঙ্কা নিয়েও দিন পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব কুয়েতের প্রবাসী জীবনে। স্বাভাবিক সময়ের তুলনায় মার্কেট ও দোকানপাটে ক্রেতার উপস্থিতি কম। দিনের বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন ব্যবসায়ীরা। ট্রাভেল এজেন্সি, মোবাইল, দর্জির দোকান কিংবা রেস্টুরেন্টেও চোখে পড়ার মতো ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন, রমজানে বেচাকেনা বাড়ার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন। এমনিতে তো ব্যবসা আমাদের বহুত খারাপ, তারপরে এখন আবার চলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের বেচাকেনা একদম মোটেও নেই। যুদ্ধ চলতেছে তো এখন তো 2-1 দিন হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক হলে আবার আগের মতো ফিরে আসবে। অনেক পার্টি ক্যান্সেল হয়ে গেছে এখন পর্যন্ত। ভালো কাজ কাম ছিল, কিন্তু হঠাৎ করে এই যুদ্ধটা লাগার কারণে আমাদের মার্কেটে আজকে বিগত কিছুদিন ধরে এরকম অবস্থা হয়ে গেছে যে মার্কেটে কোনো লোকজন নাই। শুধু ব্যবসায়ী নয়, অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন অনেক প্রবাসী শ্রমিকও। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের গতি কমে যাওয়ায় কেউ কেউ রয়েছেন চাকরি হারানোর আশঙ্কায়। যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। এই ঈদে রমজানে আমরা আশা করছিলাম খুব ভালো একটা ব্যবসা হবে, তো যুদ্ধের কারণে সবাই তো জানেন এয়ারপোর্ট বন্ধ। সেবা খাতেও গ্রাহক কমে যাওয়ার কথা জানান বাংলাদেশি উদ্যোক্তারা। অনেকেই বলছেন, ফ্লাইট বন্ধ থাকায় ট্রাভেল এজেন্সির কার্যক্রম প্রায় স্থবির। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে আবারও শ্রমবাজার প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আমিরাতের জনগণ ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সতর্ক করে বলেন, আমিরাতের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না। আমরা এখন যুদ্ধের মাঝখানে আছি। আমরা আমাদের কর্তব্য পালন করব। আমাদের দেশ এবং দেশের মানুষকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। দ্রুত ও নির্দিষ্ট সামরিক অভিযানের লক্ষ্য নিয়ে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর প্রভাবে তেল স্থাপনা, জাহাজ চলাচল এবং আঞ্চলিক জোট সহ বৈশ্বিক রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন চাপ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে ক্ষতির ভার বহন করতে হবে পুরো উপসাগরীয় অঞ্চলকে। ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত ধারণা ছিল ইরানে অল্প সময়ে দ্রুত ও বিধ্বংসী আঘাত হেনে যুদ্ধ শেষ করা। তবে বাস্তবে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। তেহরানে মার্কিন হামলার পর যুদ্ধ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। এ পরিস্থিতিতে কূটনৈতিক ফ্রন্টও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাই সংঘাত আরও কিছু দেশে ছড়িয়ে পড়ুক, যার মাধ্যমে রাজনৈতিক সমর্থন বাড়াতে পারবে ওয়াশিংটন। তবে বাস্তবে অনেক দেশই এখনও দ্বিধায় রয়েছে। ইউরোপের কিছু দেশ প্রকাশ্যে যুদ্ধের বিস্তার এড়িয়ে চলার পক্ষে অবস্থান নিয়েছে, আর উপসাগরীয় রাষ্ট্রগুলো আশঙ্কা করছে যুদ্ধ দীর্ঘ হলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে তাদের অর্থনীতি ও জ্বালানি অবকাঠামো। এরই মধ্যে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল ধীর হয়ে পড়েছে, যা জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি করেছে নতুন অনিশ্চয়তা। একই সঙ্গে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনায় হামলার খবর আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে সামরিক সংঘাতের পাশাপাশি বাড়বে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, যেখানে শেষ পর্যন্ত কেউ বিজয়ী না হলেও ক্ষতির ভার বহন করতে হবে পুরো উপসাগরীয় অঞ্চলকে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম 25%-এরও বেশি বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হওয়া তেলক্ষেত্রগুলোর উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।
ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী তেলের দাম 25%-এরও বেশি বেড়েছে। বিশ্বের প্রায় 20% তেল গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কুয়েত 140 মিলিয়ন ব্যারেল তেলের রফতানি স্থগিত করতে বাধ্য হয়েছে, যা বৈশ্বিক চাহিদার প্রায় 1.4 দিনের সমান। এতে এই দেশগুলোর তেল গ্যাসের মজুত ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ইরাক ও কুয়েতের তেল ক্ষেত্রগুলো তেল উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। সংযুক্ত আরব আমিরাতও তা কমাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। জাহাজ চলাচলে বিঘ্নের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হওয়া তেল ক্ষেত্রগুলোর উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেই মনে করেন বাজার বিশ্লেষকরা। যেখানে ইরানি বাহিনী আঞ্চলিক জ্বালানি কাঠামোগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে কাতার এনার্জির স্বাভাবিক উৎপাদনে ফিরতে 1 মাস সময় লাগবে, আর সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগার ও অপরিশোধিত তেল রফতানি টার্মিনালও হামলার কারণে বন্ধ হয়ে গেছে। ফলে যুদ্ধ অবসান হওয়ার পরও জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচলে ক্ষয়ক্ষতির মাত্রার উপর নির্ভর করে সরবরাহ দাম আগের অবস্থানে ফিরতে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগবে। এশিয়ার জ্বালানি চাহিদার 60% মধ্যপ্রাচ্যের দেশগুলো সরবরাহ করে থাকে। ইতিমধ্যে দেশগুলোর অর্থনীতিতে জ্বালানি সরবরাহ ব্যাঘাতের প্রভাব পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। উপত্যকায় জরুরি সহায়তার বাধাহীন প্রবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই প্রতিনিয়তই গাজায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় রোববারও গাজা সিটির পশ্চিমাঞ্চলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যদিও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 640 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি অভিযানে 72,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার অধিকাংশ অবকাঠামো। গাজায় মানবিক বিপর্যয় চরমে। পবিত্র রমজানেও খাদ্য, পানি, প্রয়োজনীয় জিনিসের সংকট তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে উপত্যকায় জরুরি ভিত্তিতে জীবন রক্ষাকারী সহায়তা ব্যাপকভাবে বাড়ানোর পাশাপাশি বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। এদিকে পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। 170টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ সেনারা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ হতাহত হন অনেকে। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসদেলিয়ে 30 ব্যবহার করে মস্কো। সাবসনিক এই এয়ার লঞ্চ ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1500 কিলোমিটার এবং এতে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি রয়েছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া 29টি ক্ষেপণাস্ত্র ও প্রায় 480টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভ সহ দেশের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং অন্তত 7টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনীর লাগাতার হামলায় মারাত্মক জ্বালানি সংকটে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এদিকে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাত্র 4 ঘন্টায় রাশিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে 170টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ প্রবেশের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
রাজধানীর পুরানো পল্টনে গত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাওয়া হাদীকে গণসংযোগের সময় মাথায় গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। পরে ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই 18 ডিসেম্বর তিনি মারা যান। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফ এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়, শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখান থেকে তাদের আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। কলকাতার বিধাননগর আদালতে তাদের তোলা হয় এবং তাদের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই শহীদ হাদী হত্যার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। 16 বছরের নিচের শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের কর্ণাটক রাজ্য। বেঙ্গালুরুর মতো প্রযুক্তি কেন্দ্র থাকা এই রাজ্যই প্রথম এমন পদক্ষেপ নিল ভারতে। শুক্রবার রাজ্যের বার্ষিক বাজেট ভাষণে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানান, মোবাইল ব্যবহারের বাড়তি নেতিবাচক প্রভাব ঠেকাতেই 16 বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হবে। তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকারও 13 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টি খতিয়ে দেখছে। নারী দিবসে কলকাতার রাস্তায় থালাবাটি খুন্তি কড়া ঝাঁটা নিয়ে মিছিল করে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন রাজধানীর কয়েকশো নারী। ওই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল সরকারের একজন মন্ত্রী। পরে একইভাবে কেন্দ্রীয় সরকারের ধর্মীয় বিভাজনের নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতায় অনশনরত তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এবার কলকাতায় আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন ভিন্ন প্রেক্ষাপটে হওয়ার নজির করল। কলকাতায় কয়েকজন নারী কালো পোশাক পরে হাতে থালাবাটি খুন্তি নিয়ে রাজপথে নেমে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গ নিয়ে মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের আগে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার ত্রুটি এবং নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে সামিল হন তারা। অনশন মঞ্চে তৃতীয় দিনের মতো বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হিন্দু মুসলিম বলে দেশ ভাগ হয়েছিল যখন, তখন আপনারা কার পক্ষে ছিলেন? বিজেপিকে মানসিকভাবে অসুস্থ বলেও কটাক্ষ করেন মমতা। আমি শুনেছি বিজেপি একটা বিচ্ছিরি প্রচার করছেন, ওরা চিরকালই নেগেটিভ ন্যারেটিভ বলা হচ্ছে আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি। এরা আছে স্বাধীনতার সময় থেকে। আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। যাদের কিছু বলার থাকে না তারা উল্টো পাল্টা বলে। এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে। প্রধানমন্ত্রী জি মহামান্য রাষ্ট্রপতিকে
কোনো অসম্মান করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কেন ওইরকম একটি চেয়ার, ওইরকম একটি পদকে নিয়ে পলিটিক্স করছেন ভারতীয় জনতা পার্টি? এদিকে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল, সেই বিজেপি সরকারের বিভিন্ন সমীক্ষাতেই পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, নারীদের জন্য দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবে প্রায় প্রতি বছরই শীর্ষস্থানে উঠে আসে। যদিও এ রাজ্যেই আরজিকর কাণ্ডের মতো ভয়াবহ নারী নির্যাতন ও হত্যার ঘটনাও দেশ বিদেশে সংবাদ শিরোনামে জায়গা পেয়েছে। খুব যে বিরাট কিছু আমরা নিরাপত্তা পাচ্ছি সেরকম কিন্তু নয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে, যুবসাথী করেছে, মানে অনেক কন্যাশ্রী, আমার মেয়ে আছে সে কন্যাশ্রীর টাকাও পাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক নারী দিবসকেও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কৌশলে ব্যবহার করল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বিশ্ব পর্যটনের দেশ মালদ্বীপে বেশ কিছু দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে। প্রায় সবকটি মসজিদই স্থাপত্য শৈলী নয়নাভিরাম ও মনোমুগ্ধকর। এর মধ্যে সবচেয়ে পুরাতন ও চোখ ধাঁধানো একটি মসজিদ হচ্ছে ইউসুফ আল বারবারি। বর্তমানে মসজিদটির পুরনো অবকাঠামো ভেঙে 3 তলা বিশিষ্ট নতুন করে নির্মাণ করা হয়েছে, যা পবিত্র মাহে রমজানে মুসল্লিদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে। মসজিদটির উদ্বোধন করেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজু। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্ব পর্যটনের দেশ মালদ্বীপে প্রায় 4000-এরও বেশি মসজিদ রয়েছে, যার প্রতিটির স্থাপত্য শিল্প অসাধারণ এবং রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট, যার মধ্যে অন্যতম মসজিদ ইউসুফ আল বারবারি। 1153 খ্রিস্টাব্দে মালদ্বীপে ইসলাম ধর্ম প্রচারের কৃতিত্বপ্রাপ্ত পণ্ডিত আবু আল বারাকাত ইউসুফ আল বারবারির নামে মসজিদটির নামকরণ করা হয়েছে। 3 তলা এই মসজিদটির ধারণ ক্ষমতা 1400 জন মুসল্লির। পণ্ডিত আবু আল বারাকাত ইউসুফ আল বারবারি মসজিদ পর্যটকদের কাছে বাবরি মসজিদ নামে পরিচিত। পবিত্র রমজানে সাধারণ মুসল্লিদের জন্য মসজিদটি উন্মুক্ত করা হয়, যার উদ্বোধন করেন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজু। উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ শাহিম আলী সাইদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করে নামাজে অংশ নেন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজু। মালদ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নির্মিত এ বারবারি মসজিদটি ইতিহাস এবং অবিস্মরণীয় স্থাপত্যশৈলী বিমোহিত করে দেশ বিদেশের পর্যটকদের। সময় সংবাদ, মালদ্বীপ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে অগ্নিকূপ তেহরান। বিমান বাহিনীর সদর দফতরে হামলা। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ক্ষয়ক্ষতি। সৌদিতে বাংলাদেশি সহ নিহত 2। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনি পুত্র মোস্তফা। মার্কিন অনুমোদন ছাড়া নতুন নেতৃত্ব টিকবে না বেশি দিন, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা। আরও 2 ফিলিস্তিনি নিহত। উপত্যকায় জরুরি সহায়তার বাধাহীন প্রবেশ নিশ্চিতের আহ্বান মানবাধিকার সংস্থার। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।